Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel হুসনালিফাম ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে আসলাম আজকে প্রতিদিনের মতো অন্য একটি ভিডিও নিয়ে। কিন্তু আপনারা এতদিন পর্যন্ত যত ভিডিও দেখেছেন, আজকের ভিডিওতে থাকছে তার চেয়ে একেবারে ভিন্ন কিছু। কি কারো মনে কি এতটুকু কিছু আসছে না ভিন্ন কিছু? তাহলে ভিন্ন সেটা কি? এতটাই ভিন্ন, আপনাদের প্রত্যেকের লাইফে হয়তোবা এটা সম্পর্কে অনেকে জানেন না। সত্যি কথা বলতে অনেকেই হয়তোবা জানেন না। আমি আমার ফ্যামিলির সবাই এই বিষয়টা সম্পর্কে আমি যদি না করতাম বা আমি যদি না জানতাম, আমার ফ্যামিলিতেও কেউ জানতো না, এমন একটি বিষয়। আর সেই বিষয়টি আপনাদের সাথে আজকে শেয়ার করব। অনেকদিন ধরেই ভাবছি যে আপনাদের সাথে এটা করব, কিন্তু আসলে করি বলেও কিন্তু করা হচ্ছে না। তো যাই হোক, আজকে হঠাৎ করে এই গল্পটা নিয়ে চলেই আসলাম। তো বিষয়টা হচ্ছে যে আমি কি বলবো, বিএনসিসি, যাই হোক আমি বিএনসিসি না, বিএনসিসি নামটা হয়তো অনেকের কাছে অবাক লাগতেছে শুনে, যে আপনি করেছেন আমিও করেছি, ওমা। আবার অনেকেই হয়তো ভাবছেন যে এটা কি। বিএনসিসি হচ্ছে বিএনসিসি, এটা হচ্ছে ছোট্ট একটা নাম। এটার পুরো নাম হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। তো আমি সেই বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, আমি কিন্তু বিএনসিসির একজন ক্যাডেট। শুধু ক্যাডেট না, আমি হচ্ছে এক্স ক্যাডেট সার্জেন্ট। আসলে এইটার গল্পটা যদি আমি সারাদিন বলি, মানে সারাদিন বলতে আমি যদি 2 দিনও এই গল্পটা বলি কখনোই শেষ করতে পারবো না, কারণ এইটার সাথে জড়িয়ে আছে অনেক মায়া। বিএনসিসি আমার প্রাণ ছিল, এখনও আছে, সারা জীবন থাকবে। ঠিক আছে, আসলে আমি জানি না কে কীভাবে নেবেন, তবে আমি গল্পটা শুরুই করে দিচ্ছি। ওকে ফাইন, গল্পটা কিন্তু শুরু। আমি যখন 2014 সালে ইন্টারমিডিয়েটে, মানে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হই, আমি 2014 পরীক্ষাতে ছিলাম এসএসসি। তো যখন আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হই ফার্স্ট ইয়ারে, তখন ভর্তি হওয়ার সময় দেখি এরা হচ্ছে স্বেচ্ছাসেবক মূলত। আপনারা অনেকেই হয়তো বা রেঞ্জার ইউনিট, রোভার স্কাউট এগুলোর নাম শুনেছেন। তারই একটা অংশ হচ্ছে বিএনসিসি। তার অংশ বলতে সেগুলো কিছু না, মানে সেরকম কাজকর্ম, কিন্তু বিএনসিসির কিন্তু টোটালি সব কিছু আলাদা। বিএনসিসি হচ্ছে এমন একটা জিনিস। তো আমি ফার্স্ট যখন কলেজে ভর্তি হইতে যাই, তো তখন হচ্ছে যে অনেক ক্যাডেটও ছিল সেখানে ডিউটিরত অবস্থায়, যে ওরা ডিউটি করছিল। মানে এত স্টুডেন্ট কীভাবে টিচাররা হ্যান্ডেল করবে সেটা কিন্তু কখনোই সম্ভব হয় না। তো তার জন্য যে আগের বেচের যে স্টুডেন্টগুলো থাকে ওরা কিন্তু তার জন্য কাজ করে। তো কীভাবে কাজ করেছে, সবার ড্রেস আপ আলাদা, সবাই অনেক মানে অন্য স্টুডেন্টদের চেয়ে একটু আলাদা। তো যাই হোক, আমি যখন ভর্তি হতে যাই তখন হচ্ছে অনেক আপুরা সেখানে ডিউটি করছিল। আমার দেখে খুব ভালো লেগেছে। তো আপু ভেবেছে যে হয়তো পুলিশ টুলিশ হবে এরকম কিছু একটা, কিন্তু এটা যে স্টুডেন্ট এটা আমরা কখনোই জানতাম না। হয়তো আমি পড়াশোনা না করলে, মানে ভর্তি না হলে আমিও জানতাম না। যাই হোক, এটার মাধ্যমে জানতে পেরেছি। তো তারপর আব্বু বলতেছে যে মা, আমার মেয়েটাকে তো একটু ভর্তি করব, তো কিভাবে? তো বলতেছে এত মানুষ, কারোর জন্য কোনো স্যাক্রিফাইস নেই ওদের কাছে। তো হঠাৎ করে ওই আপুটার নেম প্লেট ছিল, তো নেম প্লেটে লেখা ছিল হ্যাপি। তো এই হ্যাপি আপুকে বলেছি, তো হ্যাপি আপু বললো যে আঙ্কেল আচ্ছা ঠিক আছে, আপনি এখানে যান, আপনার মেয়েকে আমি ভিতরে পাঠিয়ে দিচ্ছি। তো হ্যাপি আপু হেল্প করেছিল বলেই কিন্তু আমি খুব সহজে তখন ভর্তি হতে পেরেছিলাম। কারণ বিশাল, আর মহিলা কলেজগুলোতে কিন্তু মানে মানুষের অনেক চাহিদা থাকে। আর যেহেতু সরকারি কলেজের প্রতি কিন্তু মানুষের চাওয়াটা কিন্তু একটু অন্যরকম হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমিও চান্স পেয়েছিলাম। তো তারপরে হচ্ছে যে ভর্তি হওয়ার জন্য ভিতরে যে ভর্তি হয়ে আসে, আব্বু মানে ওই আপুটা আমাকে অনেক হেল্প করে, আব্বু অনেক খুশি হয়। তো তারপরে আমি বাসায় বলি যে আব্বু, আমার অনেক ভালো লাগছে, মেয়েরা কত সুন্দর, কত স্মার্ট, এত ভালো লাগে, এটা সেটা হ্যান ত্যান। বা ওরা অনেক অ্যাক্টিভ, প্রতিটা কাজে কর্মের দিক থেকে বিএনসিসির ছেলেমেয়েরা অনেক অ্যাক্টিভ। তো হঠাৎ করে কলেজ যাওয়ার পরেই দেখি যে কলেজ যাওয়ার পরে হচ্ছে যে ভর্তি ফর্ম ছেড়েছে। ভর্তি ফর্ম বলতে বাড়ি, মানে কিছুদিন আগেই তো ভর্তি হয়েছে, আবার কিসের ভর্তি ফর্ম। তো তখন দেখি বিএসসিসিতে ভর্তি হওয়ার জন্য যারা ইচ্ছুক তারা হচ্ছে ফর্ম নিতে পারবে, এরকম কিছু। তো একটা লাইন ছিল, তো সেখান থেকে আমিও ফর্ম নিই, 100 টাকা একটা ফর্ম নিই। সেদিন আমার কাছে 100 টাকা ছিল না, তো আমার এক ফ্রেন্ড ছিল, তো ওর কাছ থেকে 100 টাকা নিয়ে আমি হচ্ছে
ফর্ম নিয়ে নেওয়ার পর হচ্ছে আমি ভর্তি হই। তো ভর্তি হওয়ার পরে সেখানে অনেক ঝামেলা থাকে, সেখানে হচ্ছে হাইটের দিক থেকে টিকতে হয়, পরীক্ষা, লিখিত, ভাইবা সব কিছু মানে অনেক পরীক্ষা থাকে। তো তারপর হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড প্লাস অনেক কিছু আসলে বিএনসিসিতে মানে যতটা সহজ মনে করি ঠিক শুরুটা এতটা সহজ নয়, কিন্তু পরে হচ্ছে অনেক সহজ সব কিছু। তো যাই হোক, আমি তো আলহামদুলিল্লাহ 5 ফিট 6 ইঞ্চি, আমি তো টিকবো না এমন কোনো কথা নেই, আমার যে লম্বা কোনো ক্যাডেট ছিল না। তো আমি ফার্স্টে হচ্ছে আমার হাইটের দিক থেকে টিকে যাই, দেন পয়েন্টের দিক থেকে বাছাই করে, ওখানে হচ্ছে মিনিমাম 3.50 পেতে হয়, তারপর হচ্ছে বিএসসিতে সিলেক্টেড হওয়া যায়। তো আমার পয়েন্ট ছিল 4.50, এ গ্রেড ছিল। আর যারা হচ্ছে এ প্লাসের স্টুডেন্ট ছিল তাদের জন্য কিন্তু অগ্রাধিকার এটা। তো যাই হোক, আমি সিলেক্টেড হই, মানে কি বলবো, আমি এত খুশি হই, মানে আমার মনে হচ্ছে আমি ড্রেসটা পরতে পারবো, আমি ওদের সাথে বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করবো, আমিও বাইরে যেতে পারবো, মানে আমার কাছে এত ভালো লেগেছে। ওরা অনেক কাজ করে, তারপর হচ্ছে যে আর এরা হচ্ছে একটা কলেজে কিন্তু হাজার হাজার স্টুডেন্ট থাকে, একটা ক্লাসে যেমন মিনিমাম বর্তমান যে কিন্ডারগার্টেন স্কুলগুলো আছে মিনিমাম একটা ক্লাসে 30 জন শিক্ষার্থী থাকে। তো টিচাররা সে 30 জনকে চিনবে, একটা ক্লাসে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী থাকে না, একমাত্র সেটা শুধু কলেজের জন্যই সম্ভব। তো একটা টিচার কখনোই একটা স্টুডেন্টকে এত ভালো মনোযোগ দিয়ে চিনে না, কিন্তু যারা বিভিন্ন ইউনিটের সাথে জড়িত থাকে তাদেরকে কিন্তু টিচাররা অনেক ভালোভাবে চিনে। তো আমি ছিলাম, মানে আমার কাছে মনে হচ্ছিল যে ও মা, আমি একজন বিএনসিসির ক্যাডেট হবো, মানে এরকম বিএনসিসি বলতেই মানে একটা ভাব চলে আসতো। হ্যাঁ, মানে বিএনসিসি বলতে একটা ভাব চলে আসতো, ঠিক আছে, খুব ভাব নিয়ে থাকতে পারতাম, এরকম একটা কিছু মনে হতো। তো যাই হোক, বিএনসিসিতে সিলেক্টেড হওয়ার পরে হচ্ছে চলতে থাকে। তো সেটা হচ্ছে মেবি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের দিকে হবে সম্ভবত। তো তার কিছুদিন পরে হচ্ছে একটা ক্যাম্প আসলো। ক্যাম্পটা কি, সেখানে হচ্ছে মূলত সেনাবাহিনীদের প্রশিক্ষণ দেওয়া হয়। বিএনসিসিকে মূলত বলে দ্বিতীয় সারির আর্মি। যখন যুদ্ধ হবে তখন হচ্ছে যে সেনাবাহিনীর যখন মানে সেনাবাহিনীর মাঠে নামানো হবে, তখন হচ্ছে সেনাবাহিনীর পাশাপাশি হচ্ছে বিএনসিসি ক্যাডেটদেরকে নামানো হবে, এরকম একটা চিন্তা ভাবনা সবসময় ভিতরে কাজ করে। তো তখন হচ্ছে কি, মানে ক্যাম্পে যাব, এই জিনিসটা আমার কাছে এত ভালো লাগতেছে। সেখানে হচ্ছে যে অনেক কিছু শেখায়, আসলে কলেজে শেখার মতো তেমন কিছুই থাকে না, ক্যাম্পে হচ্ছে অনেক কিছু শেখা যায়। তো ফার্স্ট টাইম আমাদের প্রশিক্ষণটা কিন্তু পুরোপুরি আর্মির প্রশিক্ষণ। তো আমি যখন হচ্ছে যে, আর আমার ফ্যামিলির একটা শখ ছিল যে আমি আর্মিতে যাব, মানে এরকম একটা চিন্তা ভাবনা ছিল, আসলে কোনো একটা কারণে সেটাও মানে নাই হয়ে গেছে। তো যাই হোক, তারপর হচ্ছে যে আমাদের সিলেক্টেড হওয়ার পরে সেখানে হচ্ছে মানে প্রতিদিন বলতে সপ্তাহে 2 দিন প্র্যাকটিস করা। তো এই সাবধান, আরামে দাঁড়াও, সাবধান হও, কাঁধে অস্ত্র নামাও, সশস্ত্র সালাম দাও, অস্ত্র নামাও, মানে এরকম কিছু জিনিস ছিল আর কি। চলতে মানে সামনে চলো, ডাইনে চলো, বামে চলো, মানে বিএনসিসি বলতে কিন্তু মানে রুলসের মধ্যে থাকতে হয়। শুধু বিএনসিসি না, মানে প্রত্যেকটা বাহিনী কিন্তু রুলসের মধ্যে থাকে, এরা কিন্তু রুলসের বাইরে কিছুই করতে পারে না। তো যাই হোক, তো সেপ্টেম্বর, নভেম্বরের দিকে একটা ক্যাম্প হয়, আবার ডিসেম্বরের দিকে একটা ক্যাম্প হয়, সেটা হচ্ছে ন্যাশনাল ক্যাম্প। যে 16 ডিসেম্বর হচ্ছে আপনার ঢাকা যে স্টেডিয়াম আছে সেটাতে হচ্ছে প্যারেড হয়। তো আমরা তখন নতুন ছিলাম, তো আমাদের তখন বাছাই করা হয়নি, যেহেতু আমরা নতুন কিছুই পাই না। আর ন্যাশনাল প্যারেডে অংশগ্রহণ করতে হলে তাকে অনেক পারতে হয়। তো যাই হোক, ন্যাশনাল প্যারেডে তো যেতে পারিনি, তখন নতুন ছিলাম। আর ক্যাম্প মানেই তো ভিতরে একটা ভাব চলে আসে অন্যরকম। যাই হোক, যে শুনতেছেন প্লিজ কিছু মনে করবেন না। আর আগেই বলে নিচ্ছি একটা কথা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক হবে, আর কমেন্টস করতে কিন্তু মোটেও ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একদম ভুলবেন না, না করে থাকলে অবশ্যই করে নেবেন। তো যাই হোক, মানে ক্যাম্প মানে মনে করতে হতো যে একটা ভাব চলে আসবে এরকম কিছু একটা। তো যাই হোক, জানুয়ারি মাসে ক্যাম্প ছিল। তো ওমা, ক্যাম্প কিন্তু আরেকটা বিপদে পড়ে গেছি। সেটা কি, ক্যাম্পে যেতে হলে নাচতে জানতে হবে, গান গাইতে জানতে হবে, কবিতা আবৃত্তি জানতে হবে, নাটক করতে জানতে হবে, কৌতুক করতে জানতে হবে, এরকম কিছু ছিল আর কি। তো তারপরে হচ্ছে যে মানে আমি তো সেরকম কিছুই পারতাম না। আমি কিন্তু তখন ডান্স শিখতাম, কিন্তু আসলে এটা শুধু বিএনসিসির জন্য, এর বাইরে কোনো কিছু না। তো যাই হোক, তারপর হচ্ছে সামিয়া শুনে যাও তো বাবা, এদিকে আসো।
কি আচ্ছা কথা বলো না, খালামুনি কথা বলছি তো। তো তারপর হচ্ছে যে জানুয়ারি মাসে তো আমি তো দেখছি কিছুই পারি না। তো এখন শিহাবরে বললো একটু পরে আসো, তারপরও গাড়ামানি করে এখন নিয়ে আইলো। মানে কোন সময়টা করবো আমি বুঝি না যে আমার জন্য কোন সময়টা পারফেক্ট। করবো তুই হুসলি ওরা কলো সামনে না কিছু করলি না। তো যাই হোক তখন মানে ক্যাম্পে যাব এরকম একটা ভাব চলে আসছে। তো আমি আর সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, ওকে তো আমি কলেজে বলে ডাকতাম, খুব মিস করছি ওকে এখন, মানে ওর নামটা নিয়ে আর বিএসসি কফি স্মরণ করে। তো যাই হোক ও সিলেক্টেড, কারণ ও নাচ মানে নৃত্য জানতো, নাচ জানতো। তো তারপরে ম্যাম ওকে বললো ঠিক আছে যারা যারা জানো, কারণ আমরা তো নতুন, আমাদের সম্পর্কে তো ম্যাম কিছুই জানে না, সুতরাং ম্যামকে জানতে হবে। আর ম্যামের মানে আমরা যখন ধীরে ধীরে একটু মানে কিছুদিন যা পূরণ হই, তখন কিন্তু ম্যামের ফেভারিট ক্যারেক্টার ছিলাম আমি আর ওই পপি ছিল। তো হচ্ছে যে যাই হোক, তো ওকে বললো যে ঠিক আছে তাহলে তুমি কি নাচতে জানো বা কি গানে নাচতে জানো আমাদেরকে দেখাও। তারপর ও তো দেখাইলো। আসলে কি বলবো, মানুষ মানে যখন খুশি হয় তখন মানে মানুষ আর ডানে বামে কিছু দেখে না। ও কিন্তু আমাকে ছাড়া কখনো মানে একটা চকলেটও খায় না। কিন্তু ও যখন সিলেক্টেড হয়ে গেল ক্যাম্পের জন্য, কারণ নাচতে পারে, ও যখন ক্যাম্পে যাওয়ার জন্য সিলেক্ট, এখন মানে 10 জন যাবে, মাত্র 8 জন ক্যাম্পে যাবে, তার মধ্যে সিনিয়র যাবে 5 জন, মানে যারা সেকেন্ড ইয়ারের ব্যাচ ছিল, মানে সিনিয়র যাবে 5 জন আর জুনিয়র যাবে হচ্ছে 3 জন। কিন্তু দেখেন ও সিলেক্টেড যখন হয়ে গেল তখন ও আমাকে আর চিনে না। কি আজব একটা অবস্থা, ও আমাকে চিনে না। আর আমরা তখন অনেক নতুন, একেবারে নতুন ক্যাডেট, মানে মাত্র 1 মাস হয়েছে এরকম, 2 মাস হয়েছে এরকম। তো পরে হচ্ছে যে ও আমাকে আর চিনে না। আমি বলতেছি দোস্ত তুই আমাকে রেখে, আমি বলছি দোস্ত তুই আমাকে রেখে ক্যাম্পে যাবে? বলতেছে হ্যাঁ আমি সিলেক্টেড হয়েছি, এখন আমি কি করবো। আমার না অনেক কষ্ট লাগলো যে ওই কথাটা কিভাবে বলবো, আমাকে রেখে কখনো একটা চকলেটও খায় না, আর ও এখন ক্যাম্পে যাওয়ার জন্য সিলেক্টেড হয়ে গেছে, চলে যাবে। তো আমার না অনেক কষ্ট লাগলো। ও না মানে খুব মোডে আছে, ও মানে ওর ভাব দেখে আমার ভালো লাগতেছে না, আমার কষ্ট লাগতেছে অনেক, যেটা কি হয়ে গেল। কিছুক্ষণ পরে যখন নাম বললো খাদিজা, ফার্স্ট ইয়ারে খাদিজা সিলেক্টেড, ও মাই গড আমার খুশি কে দেখে। আমি তো চেয়ার থেকে উঠে উড়া দুরা লাফালাফি শুরু করছি যে আমি সিলেক্টেড, আমি ক্যাম্পে যাব। আর সেটা ছিল জানুয়ারি মাসের ATE ক্যাম্প। তো সেই ক্যাম্প হচ্ছে 15 দিনের ছিল। কিন্তু সেই ক্যাম্পের কথা শুনে যতটা মানে খুশি ছিলাম, আসলে যাওয়ার পর ওই ট্রেনিং লাইফটাই কিন্তু অনেক কষ্টের। তো বাসায় এসে বলি, আব্বু মতো অনেক খুশি হয় যে লাইফে ফার্স্ট ফ্যামিলির বাইরে অন্য একটা কাজ। তো যাই হোক যাওয়ার জন্য গুছাচ্ছি কি নিব, কি কাপড় চোপড় নিব, কাঁথা বালিশ। তবে আমাদের একটু প্রেশার দিয়েছিল, আমরা যারা নতুন ছিলাম, নতুন 3 জন সিলেক্টেড হয়েছি, আমি, আমার ফ্রেন্ড, আরেকটা ফ্রেন্ড ছিল, মানে বিএনসিসি দিয়ে আর কি আমাদের ফ্রেন্ডশিপ শুরু হয়, মানে বিএনসিসির আগে চিনতাম না ওকে। তো ফ্রেন্ড ছিল তাসফিয়া, আই মিস ইউ তাসফিয়া। তো তাসফিয়া, তো আমরা 3 জন নতুন সিলেক্টেড হলাম। তো তারপর আমরা ভাবতেছি কি করবো, কে কি নিব। তো ওনার নতুনরা কি করলো, আমাদেরকে সব নিতে বললো। আমি ভাতের চামচ, তরকারি চামচ, বোল, বাটি, প্লেট, কম্বল, মানে কম্বলটা নিয়েছিলাম আমি। তো তারপর হচ্ছে আমার ফ্রেন্ড পপি, ও নিয়েছিল কিছু মশারি, তারপরে কাঁথা কুথা বালিশ, তারপর হচ্ছে তাসফিয়া, এই টাইপের। আর যারা হচ্ছে সিনিয়র ছিল ওরা কিচ্ছু নেয়নি। কত হারামি ছিল, মিস করছি সেই সিনিয়র স্যারদেরকে। তো ওরা হচ্ছে কিচ্ছু নেয় নাই। তো আমাদের সব কিছু দিয়ে হচ্ছে, তো শীতের দিন ক্যাম্পে গিয়েছি। ও মা, এখন আমার কম্বল তো ছিল অনেক বড় কম্বল ছিল, এখন আমার কম্বল হচ্ছে সিনিয়ররা নেয়, মানে 5 জন
সিনিয়র যে 5 জন ছিল ওরা নিচ্ছে, আর আমরা 3 জন এত পাতলা পাতলা কম্বল আর কাঁথা নিচ্ছি, মানে শীতে তো আরো আমাদের ঘুমাতে হয়েছে তাঁবুর মধ্যে, ঠিক আছে। আসলে সত্যি কথা বলতে আমি যদি আপনাদের সাথে সেরকম কোনো ভিডিও থাকতো, মানে তখন তো এরকম ছিল না, কখনো ইউটিউবিং করবো, কারোর সাথে শেয়ার করবো, এরকম চিন্তা ভাবনা কখনোই ছিল না। তো আমার যদি আর সত্যি কথা বলতে বিএনসিসি লাইফ থেকে আমার এত পরিমাণ ফোন চুরি হয়েছে, সেগুলো আমার থাকবেই বা কিভাবে, তো কিছু নেই। তো আমি ভাবলাম যে তখন হচ্ছে যে এত শীত ছিল, মানে আমাদের এত কষ্ট হচ্ছিল, আবার আমাদের তাঁবুতে ঘুমাতে হতো, মানে মানে মাটিতে। সেটা ছিল সাভার বাইপাল ছিল সেটা। যারা হচ্ছে জানেন তারা অবশ্যই বুঝবেন, সাভার বাইপাল হচ্ছে বিএনসিসি একাডেমি ছিল। তো সেখানে হচ্ছে 3টা পাশে পুকুর ছিল, মানে নর্দমা ছিল, পুকুর ছিল, বড় বড় খাল ছিল, মাঝখানে হচ্ছে আমাদের একটা এরিয়া ছিল, সেখানে হচ্ছে অনেক আঠালো মাটি ছিল, সেখানে শীতের দিনে তো বিছাই দিত, কি আমি ঠিক মনে আসতেছে না আমার নামটা। তো তারপর হচ্ছে সেই তাঁবুতে আমরা ঘুমাইতাম, অনেক ছোট্ট একটা তাঁবু, মানে বাইদানিরা যে থাকে ওদের চেয়ে একটু বড় ছিল আর কি। তাঁবুতে এক পাশে সিনিয়ররা ঘুমাইতো আর এক পাশে হচ্ছে আমরা 3 জন, মানে ওনারা 5 জন, এমনি না যে এইভাবে ছিল না যে 4 জন 4 জন করে ঘুমাবো, সিনিয়ররা 5 জন একসাথে ঘুমালো আর আমরা 3 জন। তো আমরা 3 জন গলাগালি ধইরা 3 বান্ধবী একসাথে ঘুমাচ্ছি, মানে ঘুম তো আসেই না শীতে, আর এত পরিমাণ কষ্ট করেছি। আসলে আমি বলাটা মানে এটা বদনাম হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আমি কারো বদনাম করছি না। অনেক কষ্ট করেছি আর অনেক কষ্ট দিয়েছিল আমাদের, আসলে ট্রেনিং মানে এটা না। সেকেন্ড, আমি একসাথে তো পুরোটা আমি আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করতে পারবো না। সেকেন্ড যে বিষয়টা, আমি সেকেন্ড যে পার্টটা করবো সেটা অবশ্যই আপনাদের সাথে তখন শেয়ার করবো। তো অনেক কষ্ট করি, আর সেই কষ্টগুলো কি ছিল, আমাদের খাবার, থাকা, খাওয়া, ঘুমানো, কাজ করা, প্রত্যেকটা জিনিস। আসলে ট্রেনিং মানে এটা না যে সিনিয়ররা জুনিয়রদেরকে কষ্ট দিবে, একটা সময় কিন্তু আমরাও সিনিয়র হয়েছি আর আমাদের জুনিয়ররা আমাদের ঘাড়ে উঠে বসেছে। তো আসলে এরকম ছিল। তো ম্যাডাম ছিল যে সামিয়া ম্যাডাম তো অমায়িক একটা মানুষ ছিল, আজও আমাদেরকে অনেক ভালোবাসে, খুব মিস করি ম্যাডামকে। আসলে ম্যাডাম আমাদের জন্য অনেক করতো। লাস্ট ম্যাডামের বিয়ের পর লাস্ট আর কোথায় যেন দেখা হয়েছিল, তো তারপর আর দেখা সাক্ষাৎ নেই। তো অনেক বছর হয়েছে, কারোর সাথে সেরকম কন্ট্যাক্ট নেই, আর আমি নিজে থেকেই কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করছি না বলতে কি, আসলে সবাই বিয়ে হয়ে যাওয়ার পর অনেক চেঞ্জ হয়ে যায়, অনেক ক্যাডেট চেঞ্জ হয়ে গেছে, এটা স্বাভাবিক। আর ম্যাডাম তো শুধু খাদিজা পপি। তো মানে আমাদের বেচের মধ্যে আমি আর ও ফার্স্টে হচ্ছে আমরা র্যাঙ্ক পাই। র্যাঙ্ক বলতে এটা নিশ্চয়ই বোঝেন যে প্রতিটা কাজের জন্য কিন্তু এটা র্যাঙ্কিংয়ের ব্যাপার স্যাপার থাকে। তো আমাদের বেচের মধ্যে আমি আর পপি ফার্স্টে ক্যাডেট থেকে ল্যান্স কর্পোরাল হই। তো ল্যান্স কর্পোরাল থেকে ক্যাডেট কর্পোরাল হই। তো তারপর হচ্ছে আমার ফ্রেন্ডের লাইফে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো যার কারণে ও আলাদা হয়ে যাওয়ার পর আমি কিন্তু একাই ছিলাম। তখন হচ্ছে সবসময় ম্যামের সাথেই থাকতাম, ম্যাম কোথায় যাচ্ছে, ম্যাম কী করছে, ম্যাম মার্কেটে যাবে, কিছু করবে, ম্যামের সাথেই থাকতাম। তো এইভাবে আমার চলতে লাগলো বিএনসিসি লাইফ। তো আমাদের শীতের দিনে যখন ক্যাম্প করেছি, তো শীতের দিন ক্যাম্প মানে তো অনেক কষ্ট, আর সিনিয়রদের ঝাড়ি বকা, হ্যাঁ, আর টাইম অনুযায়ী খাবার। প্রতিদিন সকালে 6টা থেকে 6:30টার মধ্যে আমাদের মানে সকালের নাস্তা কমপ্লিট। এত সকাল তো কখনোই খাই না, আর শীতের দিন বলে কথা, সেটা তো জীবনেও পসিবল না। দুপুরে হচ্ছে 1টার মধ্যে দুপুরে খাবার, দুপুর লাঞ্চ কমপ্লিট। সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে রাতের খাবার কমপ্লিট। আসলে এটা মানে লাইফের সাথে মানিয়ে নিতে পারছিলাম না, তবুও মানিয়ে নিতে হয়েছে। আর আব্বু আম্মু ফোন দিলে তো জাস্ট কথা বলতে, খাবার টেবিলে বসলেই কান্না করতাম। আমি যখন ফার্স্ট যাই 2 দিন পরে আমার ভীষণ জ্বর ছিল। তা আম্মু ফোন দিয়ে বলেছে বাবা কেমন আছো, তো আমি যে বলবো আম্মু ভালো আছি সেটা বলতে পারছিলাম না, আমি কান্না করে দিয়েছি, মানে এত কষ্ট ছিল। তো কান্না করেছি, এটাও সিনিয়রদের কাছে দোষ ছিল। হ্যাঁ, যে সিনিয়রদের বদনাম, মানে সিনিয়ররা আমাদেরকে জ্বালায়, তো জ্বালানোর জন্য হয়তো কান্না করে দিচ্ছি এরকম। তো এরকম কিছু বিষয় ছিল আর কি। তো যাই হোক, এটা ছিল হচ্ছে আমার বিএনসিসি লাইফ। ছিল না, আরও অনেক কিছু আছে, সেটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা। আসলে এটা এমন একটা অবস্থা যে আপনাদের কাছে আমি ছেড়ে বলতে পারছি না। ছেড়ে বলতে না পারার কারণ হচ্ছে এটাই, যে এটা কিন্তু মানে কিছু স্কিপ করতে পারবো না, প্রত্যেকটা বিষয় অনেক কষ্টের হইলেও অনেক মজার, ঠিক আছে। তো সেই দিক থেকে হচ্ছে আমি চাচ্ছি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করবো। আর যারা হচ্ছে বিএনসিসি সম্পর্কে জানেন না, বা যারা বিএনসিসি নামটা প্রথমে শুনতেছেন, আজকে অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখবেন বিএনসিসি কী বা এদের কাজ কী।
ঠিক আছে, সবার কাছে এটাই রিকোয়েস্ট থাকবে। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।